বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতিতে এই মুহূর্তে বইছে এক বড় ধরনের পরিবর্তনের হাওয়া। একদিকে সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে শুরু হয়েছে আদর্শিক ও রাজনৈতিক বিতর্ক, অন্যদিকে প্রধানমন্ত্রীর চীন সফরকে ঘিরে চলছে তীব্র ভূ-রাজনৈতিক হিসাব নিকাশ। তিস্তা প্রকল্প, চীনা বিনিয়োগ, যুক্তরাষ্ট্র, ভারত চীনের প্রতিযোগিতা সবকিছুর কেন্দ্রে এখন বাংলাদেশ। এর মধ্যেই সীমান্তে আবারও পুশিনের অভিযোগ, শূন্যরেখায় আটকে থাকা নারী, শিশু সহ কয়েকজন মানুষের মানবিক সংকট এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রশ্ন নতুন করে সামনে এসেছে। সংসদে সরকার ও বিরোধী দলের টানাপোড়েন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মতবিরোধ, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণ বিতর্ক, স্থানীয় সরকার নির্বাচন এবং সীমান্ত উত্তেজনা, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি কি এখন নতুন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে? জাতীয় স্বার্থ, কূটনৈতিক ভারসাম্য এবং অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতার এই জটিল সমীকরণ নিয়েই আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। সীমান্তে পুশিন, প্রধানমন্ত্রীর চীন সফর ও রাজনীতি, এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে পর্যায়ক্রমে আমার সঙ্গে যুক্ত হবেন তিনজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। স্টুডিওতে আছেন সৌরভ হাসান, সম্পাদক চর্চা.com। স্বাগত জানাচ্ছি আপনাকে। দর্শক, জানিয়ে রাখতে চাই জুমে আমাদের সঙ্গে যুক্ত আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, চেয়ারম্যান জনতার দল ও নিরাপত্তা বিশ্লেষক, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন আখতারুজ্জামান বাচ্চু, সংসদ সদস্য, বিএনপি। জনাব সৌরভ হাসান, শিরোনাম আগেই জানিয়েছি, সীমান্তে পুশিন, প্রধানমন্ত্রীর চীন সফর ও রাজনীতি, এই বিষয়ে আজ আমরা আলোচনা করব। কিন্তু আরও একটি বিষয় আমি শুরুতেই আলোচনায় আনতে চাই, সেটি হচ্ছে, আপনি নিশ্চয় অবগত আছেন, ABM আবদুল্লাহর আজীবন এমিরেটাস অধ্যাপকের নিয়োগ বাতিল এবং বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। একটু জানতে চাই যে, আমরা জানি যে এমিরেটাস হলোই আজীবন সম্মাননা, এর মূল শর্তই আজীবন সম্মাননা পাওয়া যাবে। সেই জায়গা থেকে বাংলাদেশের ইতিহাসে এমন একজন এমিরেটাস অধ্যাপকের নিয়োগ বাতিল করে সব অর্থ ফেরত চাওয়ার নজির রয়েছে কি? অর্থ ফেরত, ধন্যবাদ আপনাকে, এবং অনলাইনে আছেন ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, তাকে শুভেচ্ছা, জনতার দলের চেয়ারম্যান। বেতন ফেরত চাওয়ার নজির আছে কিনা জানি না, তবে পুরস্কার ফেরত নেওয়ার বা নেওয়ার নজির আছে। আমাদের রাষ্ট্রটি কি ঠিক কিভাবে চলছে? রাষ্ট্র চলবে আইনের অধীনে, এবং সেই আইন সরকার বদলের সঙ্গে সঙ্গে বদলাবে না। নিয়োগ, বদলি, পদায়ন, পুরস্কার সব কিছুই চলবে আইনের অধীনে। এখন আদালত এই নির্দেশ দিয়েছে, সুতরাং আদালতের নির্দেশের সম্পর্কে আমরা মতামত জানাতে পারবো, কিন্তু আদালত নির্দেশ তো আমরা বাতিল করতে পারবো না, সেটা আরেকটি আদালতের নির্দেশ দ্বারা বাতিল হবে। অতীতে অনেক এরকম বাতিল হয়েছে। আর ডক্টর আবদুল্লাহ, না, তিনি ডাক্তার, মানে চিকিৎসক হিসেবে বাংলাদেশে কিন্তু খুবই যশস্বী চিকিৎসক, এবং খুব সাধারণ রোগীর, সাধারণ মানুষের বান্ধব হিসেবে পরিচিত। তিনি সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসক ছিলেন, বা সেই সময়ে কি উপাধি পেয়েছে, তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কিন্তু এখনও খুব কম ফিতে বা কম অর্থে রোগীদের দেখেন, এবং সাধারণ রোগীদের, মানে যারা অনেক বেশি ফি দিয়ে দেখাতে পারেন না। একজন চিকিৎসক, যদি এরকম একজন চিকিৎসকের প্রতি এরকম এই নির্দেশ আসে, তাহলে সেটা কিভাবে বিচার হবে? জনগণই বিচার করবে, এটাই বলবো। আর দ্বিতীয়ত হচ্ছে, এরকম নজির বললেন যে, তাহলে আরেক সরকার এসে, এই সরকার যদি কাউকে এমিরেটাস প্রফেসর নিয়োগ দেন, বা বিগত সরকারে আরও যাদের এমিরেটাস প্রফেসর করেছেন তাদের সব সুযোগ সুবিধা যদি ফেরত চান, এটা তো একটা বিশৃঙ্খল অবস্থা। মানে কোথাও অনিয়ম হলে সেই অনিয়ম দূর করা অর্থ না যে আরেকটি অনিয়মের জন্ম দেওয়া। এটি নিয়ে কোনো কমিশন হয়নি বা কোনো তদন্ত হয়েছে কিনা জানি না। তো সবটা মিলে এটি, এই সিদ্ধান্ত কিন্তু বিতর্কের জন্ম দেবে, মানে মানুষের মধ্যে প্রশ্ন জাগবে।
বেশি অসংখ্য করছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হাসান। দর্শক জানিয়ে রাখতে চাই আমাদের সঙ্গে জুবি যুক্ত আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। জনাব শামীম কামাল, আপনার কাছেও একই বিষয়ে মন্তব্য নিতে চাই। এবিএম আব্দুল্লাহর আজীবন এমিরেটাস অধ্যাপকের নিয়োগ বাতিল এবং বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে এবং তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন, প্রতিহিংসা থেকে আমার নিয়োগ তারা বাতিল করেছে, এটা আজীবনের জন্যই হয়, এটা এমন করতে পারে না, তারা বেতন ফেরত চেয়ে সবচেয়ে নিচু মানসিকতার পরিচয় দিয়েছে বলে জ্যেষ্ঠ চিকিৎসক মন্তব্য করেছেন। কিভাবে দেখছেন বিষয়টিকে? জি, আপনাকে ধন্যবাদ নিউজ 24 এর দর্শক শ্রোতৃ মণ্ডলী এবং আজকের সহ বিজ্ঞ আলোচক। সর্বসাকল্যে আমরা যে প্রতিহিংসার রাজনীতি সেদিকেই ফিরছি। আমি একাধিকবার এই কথাটা বলেছি যে এখানে যদি এই নিয়োগে এরকম তো হাজার লক্ষ লক্ষ এভিডেন্স আছে যেখানে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, আমরা এটা জানি। কিন্তু এটার প্রতিকার হিসেবে এই নিয়োগটা বাতিল, এমিরেটাস তার অধ্যাপনার যে অধ্যাপক হিসেবে তার যে নিয়োগ ছিল এবং প্রাপ্তি ছিল, এবং এটা বাতিল শুধু নয়, এবং তাকে তার এই খাতে যে প্রাপ্ত অর্থ সেটাকে ফেরত দিতে বলা হয়েছে। সো এটাকে আমরা মনে করি যে পুরনো যে সংস্কৃতি আমাদের প্রতিহিংসার, সেটারই একটা চর্চা। এটা যদি করতেই হয় তাহলে এটা একটা বোর্ড, একটা কমিশন গঠন করে কোন কোন প্রেক্ষিতে তাকে, কিসের প্রেক্ষিতে তার যোগ্যতা আছে কিনা, কেন তাকে নিয়োগ দেওয়া হলো, এই নিয়োগে কোনো ধরনের ত্রুটি ছিল কিনা, কোন ধরনের সাংবিধানিক বা অন্য কোনো নীতিগত কোনো ব্যাখ্যা করে এটা করা হয়েছে কিনা, এই বিষয়গুলি আমার মনে হয় যে পদ্ধতিগতভাবে বিচার বিশ্লেষণ করে তারপরে সেটা পাবলিক করা এবং জনাব শামীম কামাল, আরেকটি তারপরে প্রশ্ন রাখতেই এই চাই, ব্যবস্থাটা এই নিলে ধরনের সরকারের জন্য ভালো পদক্ষেপের হতো। মধ্য দিয়ে রাষ্ট্রীয় সম্মাননার মর্যাদা কোনোভাবে ক্ষুণ্ণ হয় কিনা? না, তা তো হয়, তাতে হবেই। কারণ আপনার এখন মহামান্য রাষ্ট্রপতি যে আছেন তাকে কোনোভাবে অপমান করে বিদায় করলে এই পদটাকে প্রতি অপমান করা হলো। এই যে একটা পদ্ধতি, একটা সিস্টেম, একজন সম্মানিত ব্যক্তি যেই হোক না কেন, সে সরকারকে সার্ভ করেছে, প্রধানমন্ত্রীর সাথে ছিলেন, তার ব্যক্তিগত স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ছিলেন, এটা তো তার অপরাধ নয়। এখন এখানে এটাকে যদি আপনি এভাবে মানে শৃঙ্খলা বা অন্য কোনো অনৈতিক কারণ দেখিয়ে তাকে সরিয়ে দিতে চান, অবশ্যই রাষ্ট্রীয়ভাবে তার পদের প্রতি, এই অবস্থানের প্রতি তো অপমানকর একটা অবস্থানে যাবে, এটাই নিশ্চিত। এবং দেখুন যে আমি যে উদাহরণটা দিচ্ছি, যে মাননীয় এখন মহামান্য রাষ্ট্রপতি যে আছেন, তিনি তো আগের সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি বা তাদের নির্বাচনপতি, তার সুযোগ সুবিধা সবকিছুর ক্ষেত্রেই কিন্তু মহামান্য কথাটা ব্যবহার করা হচ্ছে। তাকে যদি এখন আজকে আপনারা কোনোভাবে বিদায় করেন, তাহলে তো অবশ্যই বিষয়টি প্রশ্নবিদ্ধ হবে। তাহলে সেটা যদি না হয়ে থাকে, তাহলে সেই সময়ের এইরকম স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টাকে কেন এভাবে হঠাৎ করে বের করতে হবে, মানে এই বিষয়গুলি অবশ্যই অনেকগুলি প্রশ্নের জন্ম দেয়। এটার মধ্যে স্বচ্ছতা যে নেই সেটা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি। সো এইগুলি আমাদের দুর্ভাগ্য, এগুলি আমাদের সংস্কৃতির অংশ। যখন এক রেজিম পরিবর্তন হয়, আরো ভবিষ্যতে কত কিছু আসবে, কতজনকে বাদ দেওয়া যাবে, দেওয়া হবে, সে তালিকা কত দীর্ঘ হবে আমরা ঠিক জানি না। বাট এটা অপসংস্কৃতি এবং এটা কোনো সুস্থ রাষ্ট্র ব্যবস্থার কোনো প্রতিফলন নয় বলে আমি মনে করছি। জনাব শামীম কামাল, আমরা দেখছি যে ভারতের তরফ থেকে একের পর এক পুশিনের ঘটনা কিন্তু ধারাবাহিকভাবে চলমান রয়েছে। আজও আমরা দেখলাম মেহেরপুর সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশিন চেষ্টা প্রতিহত করেছে বিজেপি। কিন্তু একটি প্রশ্ন রাখতেই চাই, এই যে আমরা পুশিনের ঘটনা দেখছি, সেটি কি আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নাকি ভারতের পূর্ব পরিকল্পনার অংশ? না, পুশিন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা অনেকভাবে আলোচনা করেছি। দেখুন যে 5ই আগস্টের পরে, আওয়ামী সরকারের পতনের পরে ভারত বাংলাদেশ সম্পর্ক, সকল প্রকার সম্পর্ক প্রায় ছিন্ন হয়ে গেছে। এবং এত বড় মানে পরাজয়, মনস্তাত্ত্বিক ভাবে, রাজনৈতিক ভাবে, কূটনৈতিক ভাবে, এটা স্মরণকালের বড় পরাজয় ভারতের জন্য। তারা কোনোভাবে এটাকে স্বাভাবিকভাবে নিতে পারেনি। তারপরে সেই মানে আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে তারা আশ্রয় দিয়েছেন। তো যেটাই হোক না কেন, এটার প্রেক্ষিতে পশ্চিমটা আমি যেটা মনে করি যে এটা একটা দীর্ঘ একটা নীল নকশার পরিক্রমা। এটা আমরা জানেন যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বিশেষ করে 7 সিস্টার পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং আসামে যে কথাটা খুব জোরে সোরে আসছে, তো পশ্চিমটাকে আমি মনে করি এটা হলো খুবই ট্যাকটিক্যাল একটা ইস্যু, যেটা উৎপত্তি কিন্তু আপনার এনআরসি, সিএএ, এসআইআর এবং তার পরবর্তী ধাপ হচ্ছে এখন পোষণ। তাহলে দেখুন যে 2014 সালে বিজেপি ক্ষমতা আসার পরে
ঘোষণা করলো যে বিশেষ করে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান এইসব দেশ থেকে যারা প্রবেশ করেছে ভারতে তাদেরকে বের করে দেওয়া হবে। সো এইটা হচ্ছে মূল কথা। এই জন্যই আপনার এনআরসি, তারপরে সিএ করা হলো। এমনকি গত পশ্চিমবঙ্গে যে নির্বাচন হলো সেখানে এসআইআর এর মাধ্যমে প্রায় মানে প্রায় 29-30 লক্ষ, আপনার প্রায় 90 লক্ষ ভোটারকে বাদ দেওয়া হলো। তো সুতরাং এটা একটা তারই অংশ। এবং বিশেষ করে বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী আসার পরে প্রকাশ্য হুমকি দিয়ে এবং অনেক ধরনের আনপার্লামেন্টারিয়ান শব্দ ব্যবহার করে এই পুষণের প্রক্রিয়া চলছে। এটা কোনো সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্রের ব্যবস্থা, পৃথিবীর কোথাও এরকম কোনো সিস্টেম নাই। এবং কোনো আইন কানুন, আন্তর্জাতিক আইন কানুন তো দূরের কথা, এমনকি ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যে ট্রিটি গুলি আছে, যে এমইউ গুলি আছে, সেগুলিকে বৃদ্ধাঙ্গুলি দেখা যাচ্ছে। কোনো সময় কোনো বাহিনী কোনো মানুষের নাগরিকত্ব নির্ধারণ করতে পারে না, এরকম মর্মান্তিক ঘটনাগুলি ঘটছে। আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে জোর করে তাদেরকে ক্যাম্পে রেখে এমনকি ঘোষণা দেওয়া হচ্ছে যে এদের পিছনে কোনো ধরনের মানে খাবার, ঔষধ কোনো কিছু দিব না, তাদেরকে না খেয়ে তাড়িয়ে দেওয়া হবে, সগর্বে বুক ফুলিয়ে বলা হচ্ছে। সো এটা কোনোভাবেই কোনো নর্মস পড়ে না, পৃথিবীর কোথাও এরকম ঘটনা ঘটে না। এটা একেবারেই বালখিল্যতার মতো একটা বিষয়। এটা একদম মানে মানে এটার নিন্দা জানানোর ভাষা আমি মনে করি যে না। কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্ক যে অচলায়তনে গেছে, তারপরে যদি ভারত কন্টিনিউয়াসলি এই কাজটা করতে থাকে, তাহলে আমি মনে করি যে ভবিষ্যৎ বাংলাদেশ ভারত সম্পর্ক এটার উন্নতি ঘটার সম্ভাবনা কম। এবং দিনে দিনে এটা এতটাই অবনতির দিকে যাচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্ক প্রায় বিচ্ছিন্নের পথে। এখন সেখানে যদি মুখে এখানে দীনেশ ত্রিবেদী এত সুন্দর সুন্দর কথা বলছেন, যেন স্বর্গ থেকে দেবতা নেমে এসে আশার বাণী শোনাচ্ছেন, মানবতার কথা শোনাচ্ছেন, আবার ওইদিকে নোংরামি, জঘন্যতম নোংরামি আমি বলতে চাই যে কুসুনের মতো ঘটনা ঘটছে। সো এই পরস্পর বিরোধী অবস্থান দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ককে ভালো করার আমি কোনো লক্ষণ দেখি না। সো ভারত বৃহত্তম গণতান্ত্রিক দেশ, আমাদের 3 দিকে পরিবেষ্টিত, তাদের উচিত যদি ভারত বাংলাদেশ সম্পর্ককে উন্নতি করতে চায় তাহলে এই বিষয়গুলি থেকে দূরে সরে আসতে হবে। কোনো আন্তর্জাতিক মান, নিয়ম নীতি তোয়াক্কা করছে না। এবং এই যে এতদিন যে দীর্ঘদিন ধরে যে অচলায়তন ছিল, সেখানে আমি দেখলাম যে আগামী রোববার থেকে হয়তোবা ভিসা, ভ্রমণ ভিসা শুরু হয়েছে, মৈত্রী ট্রেন আসতে শুরু করেছে। তো এই যখন আস্তে আস্তে করে সম্পর্কটা স্বাভাবিকীকরণের দিকে বরফ গলতে শুরু করেছে, সেখানে যদি আপনার পুশিনের মতো উন্মাদনা এবং বাংলাদেশকে বিভক্ত করে রংপুরকে আলাদা করে এরকম মানে কি বলবো, মানে অসভ্য এবং অবাস্তব অলিক মন্তব্য ছুড়ে দেন, তাহলে ভারত বাংলাদেশ সম্পর্ক একেবারেই ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং সামনে আরো গঙ্গা চুক্তি সহ, তিস্তা পরিকল্পনা সহ অনেকগুলি বিষয় এখন সামনে আসবে, যেগুলি সামাল দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এবং বাংলাদেশে একটা জিনিস খেয়াল রাখতে হবে ভারতকে, যে যে কোনো কারণেই হোক না কেন, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট এখন ভারত বিরোধী। সুতরাং এত কিছু বুঝেও যদি ভারত এটাকে ইতিবাচক ভাবে না আগায়, তাহলে কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্ক অচিরেই বড় ধরনের সংকটে পড়বে, যেটা কারোই জন্য মানে সুখবর নয় এবং কারোই জন্য সুফল বয়ে আনবে না, এটা আমি নিশ্চিত। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব শামীম কামাল। দর্শক জানিয়ে রাখতে চাই ইতিমধ্যে আরো একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আখতারুজ্জামান বাচ্চু, সংসদ সদস্য বিএনপি। স্বাগত জানাচ্ছি আপনাকেও। যে বিষয়টি দিয়ে আমরা শুরু করেছি, জনাব আখতারুজ্জামান বাচ্চু এমিরেটাস অধ্যাপক হিসেবে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এবিএম আব্দুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করে তাকে 2 বছরের বেতন ও ভাতা ফেরত দিতে বলেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউ। প্রশ্ন সামনে এসেছে, এই সিদ্ধান্ত কি কোনোভাবে রাজনৈতিক সিদ্ধান্ত কিনা? না, সেটা তো বিশ্ববিদ্যালয় আপনার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। সেখানে সরকারের তো বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে এখানে আসলে সরকার সিদ্ধান্ত নেয়নি, ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত না, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত। কিন্তু এমিরেটাসের শর্তই আমরা জানি যে আজীবন সম্মাননা, এই যে শর্তের লঙ্ঘন করা হলো, এই পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? আমি আজকে অনলাইনে দেখেছি, আমি বিস্তারিত পড়ার মানে সুযোগ হয়নি, আপনার কাছে শুনেছি। এটা যে সিদ্ধান্ত যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছেন, ওনারা এই বিষয়ে সবিস্তারে বলতে পারবেন যে কি কারণে নিয়েছেন, এবং নিশ্চয়ই ওনারা কোনো যৌক্তিক কারণে নিয়েছেন বলে আমি মনে করি। কিন্তু
একটি অভিযোগ তো আমাদের রাজনৈতিক অঙ্গনে প্রায়শই আমরা শুনি যে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে দলীয়করণের রাজনীতির এক ধরনের চর্চা শুরু হয়। আসলে কি আমরা সেই পথ থেকে কতটুকুন যদি বলি যে আমরা পার্থক্য নির্ধারণ করতে পেরেছি? দেখেন, আপনি যেটা বলেছেন সেটা যেরকম মানে পুরোপুরি অসত্য না, অনেক ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু বর্তমান সরকার আসলে দলীয় রাজনীতি সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে রাইট প্লেসে রাইট ম্যান, সেই নীতিতে বিশ্বাসী। আর আরেকটি জিনিস আমি আপনাকে বলবো যে দেশে দোষারোপের কালচারও দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে। আপনি এই ক্ষেত্রে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই। প্রধানমন্ত্রী যেখানে বার্তা দিচ্ছেন যে আমরা প্রতিশোধ যেন বর্জন করি, আমরা যেন সম্প্রীতির এক ধরনের বার্তা তার মধ্যে দেখতে পাচ্ছি, সে সৌহার্দ্যের কথা বলছেন, সেখানে আসলে এই ধরনের পদক্ষেপগুলো সমাজে কিংবা আমরা যদি আন্তর্জাতিক অঙ্গনে বলি ভিন্ন কোনো বার্তা দেয় কিনা? না, আমরা সব ক্ষেত্রেই মানে মাননীয় প্রধানমন্ত্রী যে যা বলেছে যে আমরা সব ক্ষেত্রেই কিন্তু আমরা সেটি বর্তমান সরকার সেই নীতিতেই বিশ্বাসী। আমরা প্রতিহিংসা রাজনীতিতেও বিশ্বাসী না, কোনো প্রতিহিংসামূলক কর্মকাণ্ডেও বিশ্বাসী না, আবার কোনো প্রতিষ্ঠান থেকে মানে কাউকে কোনো রাজনৈতিক বিবেচনায় নিয়োগ বা তাকে রাজনৈতিক বিবেচনায় তাকে সেখান থেকে অপসারণের নীতিতেও আমরা বিশ্বাসী না। যেহেতু এটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তটা নিয়েছেন, সেটা আরও পর্যালোচনা করে তারপরে এই ব্যাপারে বিস্তারিত বলা যাবে। আজ সংসদে আপনার একটি বক্তব্যকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বেশ তর্ক বিতর্ক চলছে। আপনি বলেছেন যে বিএনপি জুলাই চেতনাকে ধারণ করে এবং জুলাই তো বিক্রি করার বিষয় নয়, যারা জুলাই চেতনা বিক্রি করেন তাদের প্রতি একটি অনুরোধ জানাবো। অনেকেই রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। জুলাই চেতনা বিক্রি করেন বলতে আসলে আপনি কি বোঝাতে চেয়েছেন, সেই ব্যাখ্যাটাই শুরুতে জানাবেন। দেখেন মহান মুক্তিযুদ্ধ, সেটা হলো যে আমরা মহান মুক্তিযুদ্ধকে যেমনি ধারণ করি, জুলাইকেও ধারণ করি, কিন্তু আমরা অবাক বিশ্বে লক্ষ্য করেছি যে একটা বিশেষ রাজনৈতিক দল তারা এই জুলাইকে দিয়ে মহান মুক্তিযুদ্ধকে মুছে ফেলার একটা অপচেষ্টা করেছে। আসলে আমরা সেটা চাই না। আর যারা জুলাই যুদ্ধ করেছেন, আমিও করেছি, আমার বয়সীরাও করেছে, আবার ছাত্ররাও করেছে, মানে সব বয়সী শ্রেণী পেশার মানুষ করেছে। আমরা চাই যে এটা আমাদের একটা অহংকারের জায়গা হোক। এখানে জুলাইকে কেউ পুঁজি না করুক, কোনো ব্যক্তি বিশেষের, কোনো দল বিশেষের, বা এই জুলাই যুদ্ধ যারা করেছেন তারা আমাদের দেশের সম্পদ। মহান মুক্তিযুদ্ধ যারা করেছেন, মুক্তিযোদ্ধাদের প্রতি যেরকম আমরা সম্মান প্রদর্শন করি, ঠিক এই জুলাই গণ অভ্যুত্থানে যারা শরিক হয়েছে তাদেরকেও আমরা এই দেশের মানুষ শ্রদ্ধার চোখে দেখে। কিন্তু কেউ যদি এই জুলাইটাকে কোনো কারণে মানে লাভালাভের বা নিজের কক্ষিগত করার চেষ্টা করে, সেটা আমরা চাই না। আমরা চাই যে জুলাইয়ের যে স্পিরিট নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ এবং সব মানে চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে জুলাই বিপ্লবের সব শ্রেণী পেশার মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, এই দেখেন আজকের এই যে এই সংসদ কিন্তু মানে সে মহান মুক্তিযুদ্ধের যেরকম আমাদের ভিত্তি জুলাই বিপ্লবের উপর দাঁড়িয়ে। তো এখন এই যে এই রক্তটা যেন বৃথা না যায়। আমার বক্তব্যটা হলো যে আমরা যেন জুলাইটাকে যেন মুখে না অন্তরে ধারণ করি। এটা তো জুলাই ফ্যাসিস্টরা যেরকম ৭১ মুক্তিযুদ্ধের চেতনা ধারী ছিল, চেতনা বাহক ছিল, তারা কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনা ফেরি করত। ঠিক আমরা চাই যে এখন এই জুলাইটাকে কেউ ফেরি না করুক। এই প্রকৃত অর্থে যে স্পিরিট নিয়ে, যে চেতনা নিয়ে দেশের মানুষ জুলাই বিপ্লবে সব শ্রেণী পেশার মানুষ এই জুলাই অভ্যুত্থানে শরিক হয়েছেন, যেন সেই চেতনাটাকে ধারণ করে, সেই অঙ্গীকারটা হৃদয়ে অনুধাবন করে এবং বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ। এবং সব ক্ষেত্রে যে এইখানে দেখেন আমাদের অনেক সমস্যা, এই দেশটাতে অনেক সমস্যা ছিল। মানুষের ভোটের অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না, বাকস্বাধীনতা ছিল না, কর্মসংস্থান ছিল না, লুটেরা রাজ্যে পরিণত হয়েছিল। সেই জায়গা থেকে একটা পরিবর্তনের প্রত্যাশা নিয়ে তো মানুষ, আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে কিন্তু মানুষ। জুলাইয়ের সুবিধাভোগী আসলে কারা জুলাইকে কক্ষিগত করে? আমি সুনির্দিষ্ট, আপনারা মিডিয়া, আপনারা সমাজের দর্পণ, আপনারাও জানেন, আমরাও জানি, একটা দল, বিশেষ রাজনৈতিক দল জুলাইকে কক্ষিগত করতে চেয়েছিল এবং এই যাদের স্বাধীনতার কোনো ইতিহাস নাই, মুক্তিযুদ্ধে এর বিষয় আসলে যারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন মানে বাইপাস করতে চায়, তারাই চেয়েছিল জুলাইটাকে মুক্তিযুদ্ধের উপরে আপহোল্ড করতে। আমরা আসলে সেটা চাই না। আমরা চাই মহান মুক্তিযুদ্ধকে যেভাবে আমরা ধারণ করি, মুক্তিযুদ্ধে দেশের মানুষ, সেটা স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধ না হলে তো দেশের জন্মই হতো না। আর জুলাই আমাদের অধিকার আদায়ের যে সংগ্রাম, সেটাকেও আমরা অস্বীকার করতে চাই না।
কিন্তু রিকশা থেকে প্রাড়তে চড়া দেখেন, সত্যটা আসলে এরকম সে আলোচনায় দেখেন- ফিরতে চাই। বিরতির সময় হয়েছে, বিরতি দিয়ে ফিরছি। দর্শক, গণতন্ত্রের রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন গণতন্ত্র নিবেদন করছে আড়াই সিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আখতারুজ্জামান বাচ্চু, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, রিকশা থেকে প্রাড়র সূত্রটা আসলে কেমন? এখানে কোনো আলাদিনের চেরাগ জড়িত রয়েছে কিনা? আসলে আপনারা তো যারা সাংবাদিক আছেন, গণমাধ্যম আছেন, আপনারা সমাজের দর্পণ, আপনারা সেটা খুঁজে বের করেন। আপনারা তো পারেন। আমরা চাই যে আসলে দেখেন, যারা জুলাই বিপ্লব করেছে তারা তো আমাদের দেশের সম্পদ, এবং তারা তাদের প্রতি দেশের মানুষের কিন্তু আস্থা রেখেছিল। তো তারা যেন সেই স্পিরিটটা অন করে, এবং তারা যেন সততা আদর্শিক রাজনীতিটা করে, এটা চাই। তারা দেশের ভবিষ্যৎ, আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে, তারা যেন ব্যাংক ব্যালেন্স বাড়ানোর রাজনীতি না করে তারা যেন সত্যিকারের আদর্শিক রাজনীতি কিন্তু করে। আপনার এই বক্তব্যে কি সত্যতা রয়েছে, নাকি এটা আমরা পলিটিক্যাল রেটরিক হিসেবে ধরব? না, পলিটিক্যালি রেটরিক না। আপনারা পরিবর্তন তো সেটা গণমাধ্যম বা বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে যে অনেকের কিছু পরিবর্তন হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিছু পরিবর্তন তো হয়েছে অনেকের। সেই পরিবর্তনের সূত্রটাই আর জানতে চাই। আমরা তো দেখেছি গত 18 মাসে কি হয়েছে। 18 মাসে সমন্বয়কের নামে বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন ঢাকা শহরে যারা আপনি দেখবেন যে অনেকেই যাদের বিরুদ্ধে আঙ্গুল তোলা হয়েছে, তাদের অনেকে ঢাকা শহরে সুন্দর সুন্দর অফিস রয়েছে, শুধু বাসার না, সুন্দর সুন্দর অফিস রয়েছে। কিন্তু এই জুলাই বিপ্লবের আগে কি তাদের সেটা ছিল? এই প্রশ্নগুলি তো এসে যায়। কারণ হলো, জনগণ তো তাদের কাছে ভিন্ন রাজনীতি, নতুন বন্দোবস্তের কথা বলে যদি কেউ যদি অর্থের প্রাবল্যে যদি নিজেকে যদি বিকিয়ে দেয়, তখন তো আর সেটা নতুন বন্দোবস্ত থাকে না। মানুষের প্রত্যাশা পূরণের জায়গাটা তখন একটা হুচট খায়। আমরা চাই যে তারা আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের ভূমিকা থাকবে, আগামীর নেতৃত্ব, তারা তাদের সততা আদর্শের জায়গাটাতে। আপনার অভিযোগের জবাব দিয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন 1 টাকার দুর্নীতিও প্রমাণ করতে পারলে ইস্তফা দিব। কি বলবেন? উনি তার ব্যক্তিগত জায়গা থেকে বলেছেন। অন্যান্য সবার দায়িত্ব তো আর সে নেন, হাসনাত আব্দুল্লাহ নেন নাই। ওনার কৈফিয়ত উনি দিয়েছেন, সেটাও গণমাধ্যম বা উনি যে আহ্বান জানিয়েছেন অন্যান্য সংস্থা সেটা দেখবে। আর অন্যদের দায়িত্ব তো সে নেয় না, অন্যরা যে করে নেয় সেটা তো সে বলে নাই, সে তার কথা বলেছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আখতারুজ্জামান বাচ্চু। জনাব সোহরাব হাসান, একই বিষয়ে আপনার কাছেও প্রশ্ন রাখতে চাই যে জুলাই চেতনা, গণ অভ্যুত্থান, আমরা যদি স্পিরিটটা ধারণ করার কথা বলি, সেটি আসলে এই মুহূর্তে কতটা ধারণ করতে পারছি, আর কোন সূত্রে আসলে এই সমীকরণ আমরা মেলাবো যে রিকশা থেকে প্রাড়ও? আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা বাচ্চু ভাইকে, মাননীয় সংসদ সদস্য, এবং আজকে তার যার বক্তব্য বেশ আলোড়ন তুলেছে। বিষয়টা হচ্ছে যে বৈষম্য, জুলাই অভ্যুত্থানটা হয়েছিল কোন মন্ত্র নিয়ে, কোন চেতনা নিয়ে, কোন আদর্শ নিয়ে? বৈষম্যের বিরুদ্ধে একটা সমতা ভিত্তিক, একটা ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে, যা অনুপস্থিতি বিগত 15 বছরে, তার আগের 15 বছরে ছিল। তার থেকে বেরিয়ে আসা, কিন্তু আমরা কতটা বেরিয়ে আসছি? মাননীয় সংসদ সদস্য একটি উদাহরণ দিয়েছেন যে রিকশা থেকে প্রাড়ও। অন্য ক্ষেত্রে উদাহরণ কিন্তু কম নয়। যেটি এই জুলাই অভ্যুত্থানের পর যে 18 মাসের অন্তর্বর্তী সরকার, ওই সরকারের প্রধান উপদেষ্টাই বলেছেন যে আমার নিয়োগকর্তা, এবং বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন বিভাগে, দপ্তরে তাদের তো একটা উপস্থিতি ছিল। কোনোটা ছিল মানে আইনানুগ উপস্থিতি, অর্থাৎ যে কোনো বিভিন্ন মন্ত্রণালয়ে তাদেরকে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এতগুলো কমিশন হলো, এই কমিশনে অন্য কোনো দলের কিন্তু প্রতিনিধি ছিল না, বিএনপির না, জামাতের না, বা অন্য কোনো দলের না, এনসিপির প্রতিনিধি ছিল প্রতিটি কমিশনে। মানে এই ধরনের যে বৈষম্য শুরু থেকেই, আর্থিক যেটা, সেটা বলবো যে আর্থিক অনিয়ম, দুর্নীতি, আমাদের সমাজে যে রাষ্ট্র কাঠামো, যে অর্থনৈতিক কাঠামো, সেটা যদি না বদল করা যায়, আর সেটা যদি পরিবর্তন না করা যায়, তাহলে এই বৈষম্য বাড়বে। কারণ হয়তো কেউ না নিতে চাইলেও, এই যে সংসদ সদস্য বাচ্চু ভাই নিশ্চয়ই মনে আছে যে একটি বিদেশি কোম্পানি একজন সাবেক প্রতিমন্ত্রীকে একটা গাড়ি উপহার দিয়েছিলেন,
পরবর্তীকালে তিনি সেই গাড়িটা রাখেননি, গাড়ির চাবি উপহার দিয়েছিলেন। তো এই আমাদের সমাজে যেহেতু একটা অন্যায় এবং বৈষম্যের উপর দাঁড়িয়ে থাকা সমাজ, সেখানে প্রতিটি ক্ষেত্রে যদি আমরা স্বচ্ছতা জবাবদিহি না থাকে তাহলে কিন্তু এটা সমস্যা। আর এই রিকশার পাউডার যে উদাহরণটা অন্য দিক থেকে বলি, টিআইবির রিপোর্ট দিয়েছে একটি দুর্নীতির 2025 সালে, অর্থাৎ পুরোটাই অন্তর্বর্তী সরকারের সময়, সেটা দিয়েছে যে 23 সালে তাদের যে হিসাব ছিল তার চেয়ে অনেক দুর্নীতি বেড়েছে। এটা হচ্ছে তাদের খানা জরিপ, মানে ভুক্তভোগীরা সেবা নিতে যে কি দুর্নীতির শিকার হন। আর সেখানে এই যে কোটি কোটি টাকার কারা নিয়েছে, কাদের প্রশ্রয় নিয়েছে, তাদের পিছনে কারা ছিল। আমরা তো এমন একটা, এই জুলাই অভ্যুত্থানের পর যদি এরকম হতো যে আমরা ধরেন ঢাকাও আসা যেসব দুর্নীতি বা পাসপোর্ট অফিস, মানে যেসব জনসেবা ঘনিষ্ঠ এই প্রতিষ্ঠানগুলো, যে ওই অন্তর্বর্তী সরকার যদি একটা সিদ্ধান্ত নিত বা একটা অঙ্গীকার করত যে এই অফিসে, এই কার্যালয়ে, এই দপ্তরে দুর্নীতি হতে দেব না, কোনো একজন নাগরিক এখানে সেবা নিতে এসে হয়রানির শিকার হবে না, সেটা কিন্তু হয়নি। সব কিছুই হয়েছে আওয়াজ, মানে বক্তৃতা, যে আমরা এসব করবো। আর সবচেয়ে শুধু কথাই সীমাবদ্ধ ছিল, সবকিছু কথায় সীমাবদ্ধ ছিল। আর আমরা সবসময় অতীতচারী, যে এখন আমরা যেমন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছি, তখন অন্তর্বর্তী সরকার, তার আগের যে সরকার ছিল আওয়ামী লীগের, যে অতীত যেটা হয়ে গেছে অবশ্যই তার বিচার হবে, জবাবদিহি হবে, কিন্তু এর পরে পরিবর্তনটা কি হয়েছে। সুতরাং এক ধরনের অস্বচ্ছতা, জবাবদিহিহীনতা আছে। তবে বাচ্চু ভাই যেভাবে বলছে যে এনসিপির নাম হয়তো বলেননি, যে ওই দলের সংসদ সদস্যদেরই উল্লেখ করেছেন, বা যদি সম্পূর্ণ বিরোধী দলের হয়, সেক্ষেত্রে কিন্তু বিএনপির একটি দায়িত্ব এসে যায়, বিএনপির নেতৃত্বের, তার দলেও যদি এরকম কেউ থাকে যে রাতারাতি এরকম ধনবান হয়ে যাওয়া, সেটা ধনবান ইচ্ছায় হোক অথবা কেউ অবৈধ সুবিধা নেওয়ার জন্য তাকে উপঢৌকন দেওয়ার চেষ্টা করে, দুই ক্ষেত্রেই কিন্তু খুবই নজরদারি রাখতে হবে, এবং সেটা যাতে না ঘটে, তাহলেই কিন্তু সবার আগে বাংলাদেশ হবে, সবার জন্য বাংলাদেশ হবে। আমরা আবারও জুমে যুক্ত হতে চাই, আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব শামীম কামাল। জনাব শামীম কামাল, আসলেই কি জুলাই চেতনাকে কেন্দ্র করে কোনো সুবিধাভোগী গোষ্ঠী তৈরি হয়েছে, নাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের জুলাই চেতনার, আমরা যদি বলি যে ক্রেডিটের এক ধরনের প্রতিযোগিতা চলছে? দেখুন, এখন জুলাইকে আমরা এখন কি জুলাই বিপ্লব বলবো, নাকি ছাত্র বিক্ষোভ বলবো, না হাঙ্গামা বলবো, গন্ডগোল বলবো, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মোট কথা হচ্ছে, জুলাই যা হয়েছে তা সম্পূর্ণরূপে যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা নিয়ে এটা সংগঠিত হয়েছে, সেটা বেহাত হয়েছে। এর কোনো ফলাফল আমরা পাইনি। এখন বাংলাদেশে তো চেতনা বাণিজ্য আগাগোড়াই রাজনৈতিক দলগুলি করেছে, এটা শুধু এখন নয়, এটা স্বাধীনতার পর থেকেই এটা করেছে। আমার এটার সুবিধাভোগী অবশ্যই কেউ না কেউ, অবশ্যই যারা আজকে পার্লামেন্টে আছেন তারা অনেকেই সুবিধাভোগী। একটা মোটা দাগে যে আপনি যে সংস্কারগুলি কথা দেখুন, এই অন্তর্বর্তীকালীন সরকারের তিনটা যে এজেন্ডা ছিল, বিচার, সংস্কার এবং নির্বাচন, মানে মেজারেবলি ফেল করেছে বিচার এবং সংস্কারের মানে দন্ত স পর্যন্ত হয় নাই। এই সংস্কারকে মোটামুটি 9টা বড় কমিশন ছিল, এবং ছোট বড় মিলে 14টা যে কমিশন করা হয়েছিল, পুলিশ, বিচার বিভাগ থেকে শুরু করে নির্বাচন ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি, এই বাবদ যে আপনার চা বিস্কিট খেয়েছে সেই পয়সাটাও কিন্তু উঠেনি। এবং এতগুলি সুন্দর সুন্দর কথা বলেছে, কোন রাজনৈতিক দল সংস্কারের এক সিকি বা একবারে 1% পর্যন্ত বাস্তবায়ন করেনি, এইটাই বাস্তবতা। আপনি দেখুন, এই যে নির্বাচনের আগে সংস্কারের পক্ষে 64% যে হ্যাঁ ভোট হলো, তার মানে কি, যে সংস্কার যেগুলি সবাই সম্মত হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ, সেগুলো এখন বাস্তবায়ন হওয়ার কথা। তো কিন্তু আপনি দেখেছেন গত 3-4 মাসের সংসদে যে আলোচনাগুলি হচ্ছে, মানে সেখানে এই ধরনের কোনো কথাবার্তা আছে? এখানে ব্যাংক নিয়ে কথা হচ্ছে, এখানে মানে আমাদের যে ক্রাইসিস, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, জনগণের যে সমস্যা, সেটা কিন্তু ধারে কাছে কেউ নাই। সুতরাং আমরা এখানে দেখতে পেলাম সরকার পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনটা হওয়ার জন্য যে কোনো ভাবেই হোক দাঁতে দাঁত কামড়িয়ে তারা রাজি হয়েছেন।
হ্যাঁ যা বলবেন তাই করবো, কিন্তু নির্বাচন হয়ে গেছে, এখন সবকিছু ভুলে গেছে। সুতরাং এই জাতি বড়ই অভাগা জাতি, এবং আর একটা বিপ্লবের প্রস্তুতি নিতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। এবং যারা ক্ষমতায় থাকেন তারা তো ফেরেশতা, ক্ষমতা থেকে যাওয়ার পরেই না তাদের এই দোষ ত্রুটিগুলি পাওয়া যায়। এবং বাংলাদেশের কোনো বিদায়ী সরকার তার পরবর্তী সরকারের জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া যায় না। তারা তাদের সময় থেকে যত ধরনের অনৈতিক দুর্নীতি, যত ধরনের অর্থ পাচার, কেলেঙ্কারি সব কিছু করেন গোগ্রাসে এবং সীমাহীন ভাবে। সুতরাং এইটাই বাংলাদেশের প্র্যাকটিস। সেই জন্য আমি প্রায়শ বলি যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে তারা ভূমিধস বিজয় নিয়ে আসে, কিন্তু যখন বের হয়ে যায় তখন তো ঝাঁটা পেটা হয়ে, দেখেন বড় বড় নেতা নেত্রী দেশে থাকতে পারেন না। আমাদের গণতন্ত্রের বিষয়টা আমি অনেকবার বলেছি যে তৈলাক্ত বাঁশের মতো, এবং রাজনৈতিক দলগুলি এখানে বানরের অবস্থানে আছে। আমি কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। আমি মনে করি যে এইটা যে কোন কোন জায়গাটায় আমাদের উন্নতি হলো, আগের অবস্থা থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে, অর্থনৈতিক অবস্থা উন্নতি হয়েছে, আপনার বেকার সমস্যার সমাধান হয়েছে। আমরা এখন একটা কলসি ছিদ্র, সেই কলসির ছিদ্র বন্ধ না করে কলসির গায়ে নকশা আঁকতে শুরু করেছি। সুতরাং আমি কোনো গুণগত পরিবর্তন, বিন্দু মাত্র গুণগত পরিবর্তন দেখতে পাচ্ছি না। এবং যেহেতু আর্থিক বিষয় সহ অন্যান্য যাবতীয় বিষয়, আইন শৃঙ্খলা সহ এই ইন্ডেক্স গুলি কোনোভাবে স্বাভাবিক অবস্থায় ফিরবে না। মাদক কমছে না, এফডিআই বাড়ছে না, সবকিছু মিলে আপনি দেখেন যে আস্তে 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 এই ইন্ডেক্স গুলি খারাপের দিকে যাবে, এবং যেটা হবে কি মানে আবার সেই পুরোনো অবস্থার দিকে আমরা ফিরে যাচ্ছি, তাতে কোনো সন্দেহ নেই। এভাবে কোনো জাতির মুক্তি হবে বলে আমি মনে করি না। তার কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এখন বিদেশ চীন সফর করছেন। এবং যেই বাস্তবতায় বলা হচ্ছে জনাব শামীম কামাল যে বাংলাদেশ ভূ রাজনীতির এক ধরনের দাবার ছকে অবস্থান করছে, আমি বাংলাদেশের সামনে আসলে এখন কি কি চ্যালেঞ্জ দেখেন সেই প্রশ্নগুলো রাখছি আপনার কাছে। বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এ পর্যায়ে বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিল স্টিল। আমাদের সঙ্গে জুমে যুক্ত আছেন শামীম কামাল, আমরা আবারও যুক্ত হচ্ছি তার সঙ্গে। জনাব শামীম কামাল, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, বলা হচ্ছে যে বর্তমান সময়ে ভূ রাজনীতির দাবার ছকে অবস্থান করছে বাংলাদেশ। এই বাস্তবতায় প্রধানমন্ত্রীর চীন সফর ভূ রাজনীতিতে কি প্রভাব ফেলবে? আপনাকে আবারও ধন্যবাদ। দেখুন, ভূ রাজনৈতিক ভাবে তিনটি দেশের অদ্ভুত মিল আছে। একটি হচ্ছে ইসরায়েল, একটি সিঙ্গাপুর, এবং তৃতীয়টি হচ্ছে বাংলাদেশ। আমি আর বাকিটা ব্যাখ্যা করতে চাচ্ছি না, বুঝতে পারবেন। তো আবহমান কাল থেকে বাংলাদেশ ভূ রাজনৈতিকগত অবস্থান যেটা, সেটাকে এক্সেলেন্ট, এটার মতো এত সুবিধাজনক অবস্থান পৃথিবীর খুব কম দেশে আছে। এটাই হতে পারতো বৈরুতের মতো আমাদের এভিয়েশন হাব, এখানে ডিপসি হতে পারতো সিঙ্গাপুর বা শ্রীলঙ্কার মতো। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতার 55 বছরে এটাকে কাজে লাগাতে পারিনি দুটো কারণে। এক হচ্ছে আমরা যোগ্য নেতৃত্ব পাইনি, আর দ্বিতীয়ত হলো আমাদের রাজনীতি শতদা বিভক্ত, অ্যাটলিস্ট দুই ভাগ বা 3 ভাগে বিভক্ত। এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতি যেটা হচ্ছে, আওয়ামী লীগের একটা বিশাল সমর্থন, আওয়ামী সমর্থক যারা, তারা এখন রাজনীতির বাইরে। সুতরাং জাতীয় ঐক্যর মতো বিষয়টি বাংলাদেশে কখনোই ঘটবে না। এর মধ্যে আপনি যদি গত 3,000-3,500 বছরের ইতিহাস ঘাটেন, এই বঙ্গ বা এই এলাকায় কখনো জাতীয় ঐক্য আসেনি। শুধুমাত্র ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি যখন নদিয়া আক্রমণ করেছিলেন, অল্প কিছুদিনের জন্য নিম্ন বর্ণের মুসলমানদের সাথে একটা জাতীয় ঐক্যের মতো ব্যাপার দাঁড়িয়েছিল। তাছাড়া এ দেশের এখানকার যে রাজনীতি এটা, এবং এখানকার মানুষের যে জাতীয় ঐক্যের বিষয়টি, এটি ষড়যন্ত্র এবং এটার স্বেচ্ছাচারিতা এটার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে, মানে পরিচালিত হয়েছে। এখন আসি যে মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে অবশ্যই অনেক ধরনের। শামীম কামাল, আমার হাতে খুব একটা সময় নেই। আচ্ছা, আমি এক অল্পতে বলছি যে মালয়েশিয়া ভিজিট অবশ্যই নতুনত্ব ছিল, তবে চীন সফরে অনেক কিছু অর্জন আমরা দেখতে পাচ্ছি। তবে একটা বিষয়, তিস্তা বিষয়ে যদি চীনের সাথে কোনো চূড়ান্ত পর্যায়ে যায়, তাহলে ভারতের সাথে সম্পর্কের চরম অবনতি ঘটবে। আমি এখানে আমার ব্যক্তিগত মতামত এতটুকু ব্যক্ত করতে যাচ্ছি, পানি বিষয়ে বাদ দিয়ে, যেমন প্রতিরক্ষার খাতে যে 2 স্কোয়াড্রন আপনার যে 10C আনার সম্পর্কে চমৎকার প্রস্তাব, এটা একটা আমি সাধুবাদ জানাই। তবে একটা জায়গায় আগামীর রাজনীতি কূটনীতি, ভারত বাংলাদেশ সম্পর্ক পানির উপর নির্ভরশীল। এখানে অত্যন্ত সংবেদনশীল হয়ে যদি এই বিষয়টা আমরা হ্যান্ডেল করতে না পারি, তাহলে বাংলাদেশের জন্য ভারত বাংলাদেশ সম্পর্কে খুবই নেতিবাচক একটা প্রভাব পড়বে। ধন্যবাদ জানাচ্ছি জনাব শামীম কামাল। জনাব সোহরাব হাসান, যেমনটি শামীম কামাল বলছিল যে তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা যদি আমরা দেখি, তাহলে ভারতের সঙ্গে সম্পর্কের এক ধরনের চরম অবনতি ঘটবে। বাংলাদেশ আসলে কিভাবে ভারসাম্য রক্ষা করবে? না,
শামীম কামাল ভাইয়ের সাথে আমি পুরোপুরি একমত নয়, তবে তার উদ্বেগের সঙ্গে একমত। আর যে বিষয়টা হচ্ছে যে তিস্তার কিভাবে হবে আমরা জানি না, যে আদৌ এই যে মহাপরিকল্পনার কথা বলা হচ্ছে কিভাবে বাস্তবায়ন হবে, সেখানে অবশ্যই আমাদের সীমান্তবর্তী দেশের সহযোগিতা থাকবে। যদি সহযোগিতা নাও থাকে, অসহযোগিতা যাতে না করে। এটি তিস্তার ক্ষেত্রেও যেমন, আর পদ্মা ব্যারেজের ক্ষেত্রেও। তবে কিছুটা আমি ইতিবাচক দেখি যে আমাদের প্রধানমন্ত্রী যখন চীনে সফর করলেন, তখনই ভারতের হাই কমিশনার এখানে ঘোষণা দিলেন 28 তারিখ থেকে পর্যটন ভিসা, অর্থাৎ জনগণের জন্য, বাংলাদেশের জনগণের জন্য ভিসা দেয়া শুরু হবে। তো এটি অর্থাৎ কূটনৈতিক ক্ষেত্রে তাদেরও তো কৌশল আছে, আমাদেরও কৌশল আছে। আর সেক্ষেত্রে তো আমি মনে করি যে কিছুটা কিঞ্চিত তো আমরা জয়ী হলাম। এরকমই আসলে কূটনীতি তো বুদ্ধির লড়াই, চিন্তার লড়াই, কৌশলের লড়াই। এই লড়াইটা অব্যাহত রাখতে হবে। একটি ক্ষেত্রে আমরা জয়ী হলাম, এর অর্থ না যে আমরা স্থায়ী জয়ী হলাম, যেটা ইরান দেখালো। এবং আমি অবশ্যই শামীম কামাল ভাইয়ের সাথে একমত, জাতীয় ঐক্য কিন্তু খুবই জরুরি যে কোনো বিষয়ে। আমাদের সেটা নিরাপত্তা, এবং নিরাপত্তা শুধু প্রতিরক্ষা বাহিনীর শক্তির উপর নির্ভর করে না, নিরাপত্তা নির্ভর করে ওই দেশের জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ চিন্তার উপর, ঐক্যবদ্ধ প্রয়াসের উপর, ঐক্যবদ্ধ সম্মিলিত যে সামনে এগোনোর চেষ্টার উপর এবং সক্ষমতার উপর। আমরা যদি দুর্বল জাতি থাকি, অর্থনৈতিকভাবে দুর্বল থাকি, সামাজিকভাবে বিশৃঙ্খল থাকি, এবং আমরা যদি আমাদের সম্পদ কাজে না লাগাতে পারি, অন্যরা এই সুযোগটা নেবেই। সুতরাং আমাদের জাতীয় স্বার্থ অগ্রাধিকার দিতে হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই ভূ রাজনীতিতে অসংখ্য ভারসাম্যটা বজায় রেখে চলতে হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আখতারুজ্জামান বাচ্চু। জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? আর চীন সফরের কথা বলা হচ্ছে, আমরা ভূ রাজনীতিতে একটি কথা প্রায়ই শুনি যে চীনের সাথে সম্পর্ক যদি ভালো হয় তাহলে যুক্তরাষ্ট্র এবং ভারতের এক ধরনের উদ্বেগ দেখা দেয়। এর ফলে আসলে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ যে কূটনীতির কথা বলছিল সোহরাব হাসান, সেটি কিভাবে নিশ্চিত করবে? আমি এই বিষয়টির সাথে পুরোপুরি একমত নয়। আমাদের আসলে দেখেন, আমাদের বৈদেশিক নীতিতে আমাদের নীতিটা হলো সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশের স্বার্থ, জাতীয় স্বার্থ, বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সব দেশের সাথে সমতার ভিত্তিতে সম্পর্ক রক্ষা করব। আর আমরা দেখেন, চীন এখন চীন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 77 সালে চীন সফরের মধ্য দিয়ে চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সবচেয়ে অনন্য উচ্চতায় উত্তীর্ণ হয়। এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়ার পর চীন সফর করছেন। আমি বিশ্বাস করি এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে যে বাজেট পেশ করা হয়েছে, সেখানে অনেক কর ছাড় এবং বিদেশি বিনিয়োগকারীদের তো এসেছে জনাব আখতারুজ্জামান বাচ্চু যে ভারতের চোখ রাঙানি উপেক্ষা করে তিস্তা প্রকল্প বাস্তবায়ন সম্ভব কিনা। আমি বলছি যে দেখেন, আমাদের এখানে প্রাধান্য হলো যে এখানে চীন এখন একটি বড় অর্থনীতির দেশ, আর তারপর তথ্য প্রযুক্তিতে চীন অনেক এগিয়ে গেছে। এখানে আমাদের আসলে বিনিয়োগ দরকার, আমাদের কর্মসংস্থান দরকার। বাংলাদেশে ইতিমধ্যে চীনের বাংলাদেশে বিনিয়োগ আছে, আপনার চিটংয়ে আছে, মংলাতে আছে, অর্থনৈতিক অঞ্চল আছে। সেগুলিকে আরও কার্যকর করা এবং নতুন নতুন বিনিয়োগ করা। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। সেখানে বাংলাদেশের বিডা এবং ওই দেশের সাথে বৈদেশিক বিনিয়োগকারীদের যে সংস্থা, তাদের সাথে বৈঠক হয়েছে। সেখানে ইতিমধ্যে অনেক চীনা বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে এবং অনেকগুলো চুক্তি স্বাক্ষরিত হবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ দেখেন, বাংলাদেশ কিন্তু এখন আগের পর্যায়ে নাই। বাংলাদেশ কিন্তু নতজন পররাষ্ট্রনীতিতে এখন বর্তমান সরকার বিশ্বাস করে না। বাংলাদেশ চীনের সাথে জাতীয় স্বার্থ রক্ষা করে তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করে, অবশ্যই জাতীয় স্বার্থ রক্ষা করে চীনের সাথে সম্পর্ক রক্ষা করবে, ভারতের সাথে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, যে কোনো দেশের সাথে বলেন। দর্শক, এখানেই শেষ করছে গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।